ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফেয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই অন্তরিম গভর্নমেন্ট হওয়ার পর প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে। তন্মধ্যে আপনারা জানেন মিটফুটের হত্যাকাণ্ড, পাথর মেরে একজন মানুষকে হত্যা করা হয়েছিল, সেটা একটা ঘটনা। সেই ঘটনা থেকে সেই ঘটনার জের কাটতে না কাটতে আবার শুরু হলো গোপালগঞ্জের ঘটনা। গোপালগঞ্জে আমরা কি দেখলাম? এনসিপির যে পথযাত্রার যে মঞ্চ ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছে, চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে এবং সরকারের জেলখানাকে ভাঙচুর করা হয়েছে, থানা ভাঙচুর করা হয়েছে। এবং যখন এনসিপির এই পথযাত্রার সভা শুরু হবে ঠিক তখনই মসজিদের মাইকে থেকে অ্যানাউন্স করা হয়েছিল যে আপনারা কেউ ঘরে থাকবেন না, সব বেরিয়ে আসেন, সবাই কেউ বসে থাকবেন না। তখন এই এনসিপির যে পথযাত্রা তাকে মিসমার করে দেওয়ার জন্য, নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র করেছিল এরা কারা, এদেরকে খুঁজে বের করতে হবে। মামলা হয়েছে, সব কিছু হয়েছে এবং এই যে সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো, হত্যা হলো, মানুষের অনেক জীবন চলে গেল, এর দায় কে নেবে? সুতরাং এই ব্যাপারেও এই ঘটনারও একটা হওয়া উচিত, সুবিচার হওয়া উচিত আমি মনে করি। অন্যদিকে আবার একটা অঘটন ঘটল, আমাদের একটি যুদ্ধ বিমান, এই যে মাইলস্টোন ট্র্যাজেডি, সেখানে কিভাবে ছোট ছোট বাচ্চারা, কিভাবে শিক্ষকরা, কিভাবে তারা জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। আমাদের চোখের সামনে এই ঘটনাগুলি ঘটল, কিন্তু কেন এরকম ঘটবে? কেন পূর্বে সতর্কতা নেওয়া হয়নি? এই যে একটা পুরনো বিমান দিয়ে যে দেওয়া হলো, প্রশিক্ষণ দেওয়া হলো বা টেস্ট করা হলো, কেন সেটা আগের থেকেই সেটার প্রতি কেয়ার নেওয়া হলো না? এবং সেই বিমানটি যথাযথভাবে যারা ওখানে অথরিটি আছে তারা কেন দেখলেন না? এটাও জনগণের প্রশ্ন এসেছে। অনেকেই সমালোচনা করেছে যে সরকার তেমনভাবে কেয়ার না নেয়, অনেকে পিটিয়েছে, মেরেছে। কিন্তু একটা ঘটনা যখন ঘটে যায় অবশ্যই সরকারের একটা দায়িত্ব আছে। আমাদের 3 বাহিনী মিলে সেখানে যেভাবে কাজ করেছে এবং আশেপাশের জনগণকেও আমি দেখেছি তারা উদ্ধারের জন্য যে কাজ করেছে, এই জন্যে তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমি দেখেছি আমাদের সেনাবাহিনীর লোকজন তারাও অসুস্থ হয়ে গিয়েছিল সেখানে কাজ করতে গিয়ে, উদ্ধার কাজে নিয়োজিত থেকে। সুতরাং একটা ঘটনা ঘটলে দেশের ভিতরে আমরা অতিরিক্ত সমালোচনা না করে সেই ঘটনাটা কীভাবে সুন্দরভাবে করা যায় সেই দিকে আমাদের নজর রাখা উচিত। তারপরে আসেন দেশের মধ্যে এই যে চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি চলছে। এখন তো অনেকেই বলছেন যে জুলাইয়ের যে সেই মহান চিন্তা ভাবনাটা, যার জন্য মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তা এখন ম্লান হয়ে যাচ্ছে। কেননা এই চাঁদাবাজির জন্য। আজকে আপনি দেখেন এই যে সংস্কারের ব্যাপারে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হলো, কিন্তু 19টি বিষয়ে মতামত আসলেও 9টি বিষয়ে অনেক রাজনৈতিক দল মতামত দেয়নি। তারপরও এই আলোচনা শেষ হলো। উচ্চকক্ষ 100 সদস্য বিশিষ্ট হবে, সেখানে পিআর পদ্ধতি হবে, কিন্তু বিএনপি সেখানে মত দেয়নি। এই যে আলোচনার যে দ্বিমত, তারপরও এই আলোচনাটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো। সরকারের ভিতরে যে উপদেষ্টারা আছে তারা এক একজন এক এক রকম কথা বলেন। তারা স্ট্যাটাস দিয়ে, বিভিন্ন স্ট্যাটাস দেয়, আবার সেই স্ট্যাটাস ডিলিট করে দেয়। কেন? জনগণের সঙ্গে এই ধরনের এক ধরনের, এটা আমি মনে করি এটা একটা প্রতারণা। একজন উপদেষ্টা, একজন মন্ত্রী পর্যায়ের লোক, তারা যদি এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব টচিব, বিভিন্ন ধরনের উপসচিব আছে, তারাও বিভিন্নভাবে এলোমেলোভাবে বক্তব্য দিচ্ছেন। কেন? একটু চিন্তা ভাবনা করেই তো তাদের মিডিয়ার সামনে আসা উচিত, কারণ তাদের বক্তব্যগুলি বিভিন্ন দেশ বিদেশের মিডিয়াতে ছড়িয়ে পড়ে, জনগণও সেটা নিয়ে সমালোচনা করে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি সরকারের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় এক একজনের এক এক মত পেয়ে জনগণ খুব একটা খুশি হতে পারছে না।
তারপরে দেখেন বাংলাদেশে যে সংস্কারগুলি হওয়া দরকার সেগুলি তো মোটামুটি সবাই একমত হয়েছে। যেমন বিচারক নিয়োগের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আগেও ছিল, এটা খুব ভালো হয়েছে। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তা যে সিদ্ধান্তগুলি নিরপেক্ষভাবে সেটা করবে, এটাও জনগণ গ্রহণ করবে। এদিকে দেখেন রাষ্ট্রপতি নির্বাচিত করবে 2 কক্ষ বিশিষ্ট সংসদ সদস্যরা, এটাও ভালো, মানুষ এটা গ্রহণ করবে। কিন্তু অন্যান্য যে বিষয়গুলি আছে, বিশেষভাবে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে সারা বাংলাদেশের একটা চেতনা। যে স্বাধীনতা আমরা পেয়েছি, যে যুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী একটা যুদ্ধ, মা বোনের সম্ভ্রম সিক্ত করে এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেটা তো আমরা ভুলতে পারি না কখনোই। সেই যে সংবিধানের চাল মূলনীতি, সেটাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি হতে পারে না। সুতরাং যারা ওই মূলনীতিকে বাদ দিতে চায় তারা কিন্তু দেশের বিরুদ্ধে কথা বলছেন বলে আমরা মনে করি। সেই মূলনীতিকে সামনে রেখে এই যে জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আশা, এটা যেন ওর সঙ্গে সম্পৃক্ত হয়ে একটা ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশে, সেটাই বাংলাদেশের জনগণ চায়। অন্যদিকে ভিউয়ার্স, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই জুলাই আকাঙ্ক্ষার যে সনদ, এটা ইতিহাসের পাতায় সুন্দরভাবে লিপিবদ্ধ থাকা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা এসে জানতে পারে যে এইরকম একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ, ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, রিক্সাওয়ালা সবাই নেমেছিল। সেদিন আমি একটা জিনিস দেখলাম, একজন রিক্সাওয়ালা সুমন নামে, সে সিলিউট দিয়েছিল সেই জুলাইয়ের আন্দোলনে। সে বললেন যে আমি সিলিউটটা এই জন্যই দিয়েছি, তোমরা কেউ ঘরে থেকো না, সবাই বেরিয়ে আসো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তার পতনের জন্য। এই যে স্বাভাবিক একজন মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বাংলাদেশে ঘটুক, এই আমাদের আকাঙ্ক্ষা। আরেকটা কথা বলি, এই যে ঐক্যমত্য কমিশন এতদিন আলোচনা করলো, জনগণ কিন্তু পিআর পদ্ধতি বলেন বা উচ্চ কক্ষ বলেন, নিম্ন কক্ষ বলেন, এগুলি জনগণ বুঝবে না। জনগণ বুঝবে ভাতে কাপড়ে কেমনে আমরা আরামে একটু শান্তিতে বেঁচে থাকবো, জিনিসপত্রের দাম যেন না বাড়ে। আমাদের দেশের জনগণ কিন্তু চাহিদা কম অন্যান্য দেশের মতো। বাড়ি গাড়ি ম্যাক্সিমাম বাংলাদেশের জনগণ, প্রায় 4 কোটি লোক এখন দরিদ্র সীমার মধ্যে এসে গেছে। মূল্যস্ফীতি ঠেকানোর জন্য সরকার প্রাণপণ চেষ্টা করছে, তাও পারছে না। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি আমাদের দেশের জনগণ ভাত কাপড়ে একটু শান্তিতে চিকিৎসা পেয়ে, এই সরকারি হসপিটালগুলিতে ঠিকমতো চিকিৎসা তারা পায় না, বাইরে থেকে ওষুধ কিনে তারপরে দিতে হয়। কোথায় যায় সেই ওষুধগুলি, কোথায় যায় সেই সমস্ত এগুলি জনগণ চায় না। জনগণ চায় এই সমস্ত পিআর পদ্ধতি, উচ্চ কক্ষ, এগুলি জনগণ বোঝার দরকার নেই, বুঝেও না জনগণ, যেটা আমি দেখেছি। সুতরাং আমাদের উচিত আমাদের জনগণের ভাগ্য উন্নয়নে মানুষ যাতে একটু কোনো রকম স্বস্তিতেও বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থাটাই করায়। আগামী দিনে একটি সুন্দর নির্বাচন হবে। আর আরেকটা জিনিস আমাকে এখানে বলতে হচ্ছে, সরকারের মধ্যে সব কিছু একটা ঘোলাটো ভাব দেখা যাচ্ছে। নির্বাচনের ব্যাপারে সরকার একবার বলে ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত, আবার বলে ডিসেম্বরে, আবার বলছে আলোচনায়, বিভিন্ন জায়গায় আলোচনা ফেব্রুয়ারির 1 থেকে 15 তারিখের মধ্যে হবে। আমার প্রশ্ন হলো, এখন সময় এসেছে একটা ডেট ঘোষণা করা। যদি সরকার এটা না করে, তাহলে এই সরকার আগামী নির্বাচন পর্যন্ত টিকবে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং আমরা কি চাই? আমরা চাই দেশের মধ্যে একটা শান্তি বিরাজ করুক, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক, যারা জনগণের দুঃখ কষ্টের ভাগাভাগি করে শেয়ার করবে, এটাই আমরা চাই। যদি কেউ নির্বাচনের পরে যদি কেউ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ না করে, তাহলে তাদের অবস্থা হবে শেখ হাসিনার মতো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।